12-এর যে দুটো চ্যাপ্টার আমরা তিনটে শেষ করেছি, তাই তো? কি কি শেষ করেছি? প্রথম চ্যাপ্টার দ্য নাইট ট্রেন অ্যাট দেওয়ালি, দ্বিতীয় চ্যাপ্টার স্ট্রং রুট, তৃতীয় একটা কবিতা শেষ করেছি, নাম দ্য আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি। আজকের যেটা শেষ করব সেটা হচ্ছে কি হবে? ইউলিসিস। এটা লিখেছেন হচ্ছে অ্যালফ্রেড লর্ড টেনিসন। এই যে কবিতাটা ভীষণ একটা ইম্পর্টেন্ট বা বোঝার কিছু আছে। তার আগে আমি এনার সম্বন্ধে কিছু কথা বলি, টেনিসনের সম্বন্ধে কিছু কথা বলি। ইনি লিখে নেবে কিন্তু তোরা সবাই 1-2 করে। ভিক্টোরিয়ান এজের কবি ছিলেন। ইনি ভিক্টোরিয়ান এজের কবি ছিলেন, 1 নাম্বার। আচ্ছা, আগে একটু বুঝে নে। 2 নাম্বার, এই যে লর্ড যে কথাটা আছে, ভিক্টোরিয়ান এজ মানে রানী ভিক্টোরিয়ার সময়, তাই তো? রানী ভিক্টোরিয়ার সময় ওনাকে রানী ভিক্টোরিয়া এই লর্ড উপাধিটা দিয়েছিলেন। কে দিয়েছিলেন? এই উপাধিটা কে দিয়েছিলেন? রানী ভিক্টোরিয়া। কে দিয়েছিলেন? রানী ভিক্টোরিয়া দিয়েছিলেন, তাই তো? এবার এই আলফ্রেড টেনিসন কবিতাটা কেন লিখেছে? হঠাৎ করে ইউলিসিস তো লেখা যায় না। ওনার একটা বন্ধু ছিল, বন্ধুর নামটা আর্থার হেনরি। আর্থার হেনরি কি বল? হলাম বা হেলাম। এই যে বন্ধুটা, এনার খুব কাছে একটা বন্ধু, কাছের বন্ধু, প্রিয় বন্ধু বলতে পারো। ইনি 1833 সালে মারা যান, খুব কম বছর বয়সে, মেবি 22 বছর বয়সে। ক বছর বয়সে মারা যায়? মেবি 22 বছর বয়সে, খুব কম বছর বয়সে মারা যায়। আচ্ছা, আগে গল্পটা শোন, একটু পরে লেখ, একটু শোন। এটা পুরো একটা গল্প, একটা কাহিনী, একটা ড্রামা, নাটক। কবিতা হলো একটা নাটক। কবিতা জীবনে 75 লাইনে হয় না। এটা কটা লাইন আছে? 70টা লাইন, তাই তো? 70টা লাইনের কবিতা, মানে একটা নাটক কিন্তু। এটা বোঝ আগে। এই যে ওনার বন্ধু, ওনার নাম হচ্ছে হেলাম বা আর্থার হেনরি হেলাম। তিনি খুব কম বয়সে মারা গিয়ে উনি খুব শোকাগ্রস্ত হয়ে যায়, দুঃখ পান। দুঃখ পেয়ে ভেঙে পড়েন, মন টন ভেঙে যায়। ওনার কোনো কাজ করতে ইচ্ছা হয় না, উনি সবকিছু ছেড়ে দেন, উনি ঘর থেকে বেরোন না। ঠিক এই মুহূর্তে অবস্থায় ওনার একজনের কথা মনে পড়ে, তার নাম হচ্ছে ইউলিসিস। কার কথা মনে পড়ে? ইউলিসিস। এই ইউলিসিসকে এবার আমরা এনার একটু শুনি। এ একজন যোদ্ধা। কে? ওয়ারিয়ার, যোদ্ধা। এবার যোদ্ধা মানে নিশ্চয়ই কোন একটা যুদ্ধে ভাগ নিয়েছিল, তাই তো? সেই যুদ্ধটার নাম হচ্ছে ট্রজান যুদ্ধ। কি যুদ্ধ? কোন যুদ্ধে ভাগ নিয়েছিল? এবার এই যে ট্রজান যুদ্ধে ভাগ নিয়েছিল কে? ইউলিসিস। এ ট্রজান যুদ্ধে যোগদান করার পরে বা ট্রজান যুদ্ধে অংশ দান করার পরে বা অংশ নেওয়ার পরে এর অনেক সঙ্গী মারা যায়, অনেক বন্ধু মারা যায়। এ যখন বাড়ি ফিরছিল, তখন বাড়ি ফেরা 10 বছর, যুদ্ধ হয় 10 বছর, টোটাল 20 বছর পরে ও যেন বৃদ্ধ বয়সটা আর ওর বইয়ের পাশে থাকতে ওর ভালো লাগছে না। ও চাইছে নতুন নতুন কিছু খুঁজতে, নতুন জ্ঞান অর্জন করতে। কেন ও হারিয়ে যাবে? ও মুভ অন কেন করবে না? ঠিক এই জায়গায় হেনরি টেনিসন ও মনে করছে আমার বন্ধু মারা গিয়েছে, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি কেন বোকাদের মতো এক জায়গায় পজ হয়ে থাকবো, থেমে থাকবো? আমিও মুভ অন করবো। এবার তোদের দিয়ে একটু যদি আমি বোঝাই, আমাদের জীবনে অনেক কিছু হারিয়ে যায় তো। কেউ ছেড়ে চলে গেল, কারোর দ্বারা কষ্ট পেলাম, আমরা বড় হয়েছি, তার জন্য কি আমরা মরে যাব? তার জন্য কি আমরা হারিয়ে চলে যাব? আমাদের কাজ মুভ অন করা, আমাদের কাজ এগিয়ে যাওয়া, আমাদের কাজ কোনো কিছু দ্বারা নিজেকে ক্ষতি না করা, আমাদের কাজ তার স্মৃতি মনে রেখে তার কথা ভেবে আমাদের জীবনটাকে উন্নতি করা। এই জন্যই কিন্তু কবিতাটা দিয়েছে, এটা বোঝার জন্য। এটুকু বোঝাতে পারলাম? তাহলে ইউলিসিস যে যোদ্ধা, তিনি যে যুদ্ধটা করেছেন, সে যুদ্ধের নাম কি যুদ্ধ? ট্রজান যুদ্ধ, তাই তো? এই যুদ্ধটা হয়েছিল দুজনের মধ্যে। কজনের মধ্যে? একটা গ্রিক আর একটা ট্রয়, একটা গ্রিক আর একটা। এবার দেখ, যুদ্ধ হয় কার জন্য জানিস? কার জন্য বলতো?
যুদ্ধ হয় কার জন্য? তৃতীয় ব্যক্তি বলিস, বিশেষত মেয়েদের জন্য। মানে এই কবিতাই বলেছে এই যুদ্ধটা হয়েছে একটা মেয়ে, সেই মেয়েটার নাম হচ্ছে তোমার, একটা মেয়ে ছিল, সেই মেয়েটার নাম, এক সেকেন্ড লিখে নিবি, সেই মেয়েটার নাম হচ্ছে হেলেন। মেয়েটার নাম, ইনি একজনের বউ, ইনি একজনের বউ, ইনি একজনের বউ। ইনি ছিলেন সেই সময়কার পৃথিবীতে সর্বসুন্দরী মহিলা। ইনি এই যে ট্রয়ের প্রিন্স, এর নাম হচ্ছে প্যারিস। নাম কি? প্যারিস। একে দেখে প্রেমে পড়ে যায়। কে প্রেমে পড়ে যায়? হেলেন প্রেমে পড়ে যায়। এবার ওই যে আমি বলি মেয়েদের হাসি আর ছেলেদের যত্ন, বিশাল ভয়ঙ্কর, একটু হেসে ঢেসে দিয়েছে, প্যারিসও প্রেমে পড়ে গেছে। প্যারিস প্রেমে পড়ে যাওয়া, এবার প্যারিস কি করেছে? ওই হেলেনকে তুলে এনেছে। তুলে এনে কোথায় এনেছে? ট্রয়ে এনেছে। কোথায় এনেছে? ট্রয়ে, এই জায়গাটা বা এই জায়গাটায় নিয়ে এসছে। কাকে নিয়ে এসছে? হেলেনকে নিয়ে এসছে। এবার দেখো, গ্রিকের একটা বউ, একটা অন্য মানুষের বউ, বৌদিকে তুলে নিয়ে যাচ্ছে, যতই হোক বৌদিকে তুলে নিয়ে যাচ্ছে, গ্রিকবাসী সহ্য করবে? গ্রিকবাসী গেল রেগে, লেকর যুদ্ধ। এবার হয়ে গেল দুজনের মধ্যে যুদ্ধ। দুজনের মধ্যে কি শুরু হয়ে গেল? যুদ্ধ। এই যেহেতু গ্রিকের সঙ্গে ট্রয়ের যুদ্ধ, তাই যুদ্ধের নাম ট্রজান যুদ্ধ। বোঝা গেল? তার যুদ্ধের নাম ট্রজান যুদ্ধ। এই যে গ্রিক, এই যুদ্ধে জিতেছিল কে? গ্রিক জিতেছিল। উইন হয়েছিল কে? গ্রিক হয়েছিল উইন। ক বছর চলেছিল যুদ্ধটা? 10 বছর। এই যে যুদ্ধের নায়ক ছিল, এর নাম হচ্ছে ইউলিসিস। এর নাম কি? ইউলিসিস। পটভূমি বোঝা গেল কোথা থেকে ইউলিসিসটা এসছে? কিন্তু ইউলিসিস কিন্তু অ্যাকচুয়ালি নাম না, এটা ল্যাটিন ভাষা। কি ভাষা? ল্যাটিন ভাষা হচ্ছে ইউলিসিস। এর নাম কিন্তু অ্যাকচুয়ালি, বল, হ্যাঁ আবার বল, অডিসি। এর নাম হচ্ছে, আচ্ছা বানানটা একবার একটু দেখ, ODYSE, তাই তো? এটা তো SSEY, সরি, ODYSSEY। ওই গল্পে বা ওই কাব্যগ্রন্থের নাম কি ছিল? অডিসি। এই অডিসি যুদ্ধ, এই অডিসি ছিল মূল নায়ক। এর ল্যাটিন কথা হচ্ছে, এই অডিসির ল্যাটিন কথা হচ্ছে ইউলিসিস। এই অডিসির কোথায় ল্যাটিন কথা কি? ইউলিসিস। কিন্তু এটা যেটা মহাকাব্য, এই মহাকাব্য কিন্তু টেনিসন লেখেননি। কে লিখেছেন এই মহাকাব্যটা? হেনরি লিখেছে। কে লিখেছে? হেনরি লিখেছে। কে লিখেছে? হোমার লিখেছে। কে লিখেছে? এই যে মহাকাব্য আছে ওডিসি নামক মহাকাব্যটা, এটা কার লেখা? হোমারের লেখা। কার লেখা রে? এই হোমারের লেখা মহাকাব্যই। ইনি ছিলেন মূল নায়ক। মূল নায়কের নাম ওডিসি। ওডিসির ল্যাটিন শব্দ হচ্ছে ইউলিসিস। এই ইউলিসিসের জীবনে ইন্সপায়ার্ড হয়ে টেনিসন তার বন্ধুর মৃত্যুর পরে যে দুঃখ পেয়েছিল, সেখান থেকে মুভ অন করার জন্য এই কবিতাটা লিখেছে। ক্লিয়ার করতে পারলাম? কোনো প্রশ্ন আছে? এবার আসি, কবিতাটা কবে লেখা হয়েছিল? কবিতাটা লেখা হয়েছিল 1833 সালে। কবে লেখা হয়েছিল রে? বন্ধু মারা গিয়েছিল কবে? লিখেছে কবে? কিন্তু পাবলিশ হয়, পাবলিশড হয় কত সালে? 1842 সালে। 1842 সালে লেখা হয়েছিল। 1833, পাবলিশ কবে হয়েছে? 1842। বস বস। হ্যাঁ, আর কোথায় বসবি? জায়গা আছে? এত তাড়াতাড়ি আসারও কারণ কি? হ্যাঁ, আচ্ছা তোর লেট হয় না, আজকে হয়েছে, বসে বল। এইটুকু বোঝাতে পারলাম? এইটুকু কারোর প্রশ্ন আছে? কোনো জিজ্ঞাসাবাদ আছে? এবার এই ইউলিসের যে কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছিল, একটা কাব্যগ্রন্থের নাম আছে তো, প্রত্যেকটা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়। এই যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল তার নাম হচ্ছে পোয়েমস। কি নাম? এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আর কিছু জানার নেই? কবিতাটার বাইরে আর কিছু জানার নেই? এইটুকু জানলে কবিতার বাইরেটুকু জানা হবে। এবার আমরা কবিতায় ঢুকবো, তার আগে আমি দুটো কথা বলবো। যেমন দেখো, আমরা প্রত্যেকটা কবিতায় একটা করে রাইম স্কিম পাই, পাই তো? এইটারও একটা রাইম স্কিম আছে। দেখো তো কোনো রকম রাইম স্কিম এখানে পেয়েছো?
আছে রাইম স্কিম এখানে ভালো রাইম স্কিম নেই, এছাড়া আমি বলছি রাইম স্কিমটা কি আছে আমি সেটা বলছি। তার আগে এই যে নাটকটা বা এই যে কবিতাটা, কথা কে বলছে? টেনিসন বলছে না ইউলিসিস বলছে? ইউলিসিস কথা বলছে, কিন্তু ইউলিসিস বলছে তার নাবিকেরা শুনছে, একজন বলছে বাকিরা শুনছে। যখন একজন বলে আর বাকিরা শোনে তখন তাকে বলা হয় মোনোলগ, ড্রামাটিক। এটা ড্রামা। কবিতার পটভূমি, কোথা থেকে কবিতা এসছে, কেন লিখেছে, হেনরি টেনিসন কেন কবিতাটা ব্যক্ত করছেন, বোঝাতে পেরেছি। এবার লিখে নি যে ভার্সে লেখা হয়েছে। কি ভার্সে লেখা হয়েছে বললাম? প্রত্যেকটা একটা রাইম স্কিম থাকে, থাকে তো প্রত্যেক কবিতায়। এরও একটা রাইম স্কিম আছে। কি রাইম স্কিম? ব্ল্যাঙ্ক রাইম স্কিম। কি? ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক বা ফ্রি ভার্স, ব্ল্যাঙ্ক বা ফ্রি। আচ্ছা, কেন ব্ল্যাঙ্ক বা ফ্রি বলেছে? দেখ কোনো রাইম স্কিম মিল নেই, ভালো করে দেখ। আছে, মিল আছে। যেহেতু মিল নেই তাই ব্ল্যাঙ্ক বা ফ্রি ভার্সে লেখা হয়েছে, বোঝা গেল? এবার কবিতাটায় চল, এবার কবিতায় আসি আমরা। কবিতাটাই প্রথমে বলছে, দেখ তাহলে কবিতাটা একটুখানি ছোট করে আরেকবার একটা জিনিস বলি। কবিতাটায় কি বলছে? যে টেনিসন কার কথা বলছে? ইউলিসিসের কথা বলছে। কথাটা কে বলছে? টেনিসন বলছে না, কিন্তু কে বলছে? ইউলিসিস বলছে। কার সাথে বলছে? তার নাবিক বা তার সঙ্গীদের সাথে, যারা যুদ্ধ থেকে ফিরছে। আচ্ছা, যুদ্ধ করতে ক বছর লেগেছে? 10 বছর। আসতে ক বছর লেগেছে? 10 বছর। টোটাল ক বছর? 20 বছর। এর মাঝখানে আর একটা গল্প আছে, আমি তোদের বলিনি। এরা মাঝখানে এই যে যুদ্ধ করতে করতে আস্তে আস্তে, এটা তোরা কোথাও পাবি না, এটা শুনে নে, মানে লেখার প্রয়োজন নেই। এরা একটা দ্বীপে দাঁড়িয়েছিল, দ্বীপে দাঁড়িয়ে এটা একটা লোটাস খেয়েছিল, পদ্ম। সে পদ্মটা এমন একটা টাইপের পদ্ম, খেলে পাগল হয়ে যায়। পদ্মটা খেলে পাগল হয়ে যায়। ওরা পদ্ম খাওয়ার পরে ওর নাবিকগুলো পাগল হয়ে গিয়েছিল, আর এই কোনো রকমে ভালো হয়ে গিয়েছিল। কি বলে আমাদের ইউলিসিস, ভালো হয়ে ফিরে এসেছিল। তারপরে কবিতা, এটা কিন্তু একটা ছোট একটা অংশ কবিতা, দেখতে এটা লেখার দরকার নেই, আসবে না। হ্যাঁ, তাহলে অ্যালফ্রেড টেনিসন ওনার ভাষাটাকে নিজের ভাষায় ব্যক্ত করছেন। কেন ব্যক্ত করছেন? ওনার বন্ধু মারা গিয়েছে, উনি কষ্ট পেয়েছেন, উনি নিজের জীবনটাকে মুভ অন করতে চায়। ঠিক আমাদের যেমন মুভ অন করা প্রয়োজন, যদি কেউ আমাদের থেকে ছেড়ে চলে যায়, আমাদের কি করা প্রয়োজন? মুভ অন করা প্রয়োজন, এক জায়গায় দাঁড়িয়ে থাকা প্রয়োজন, এগিয়ে যাওয়া প্রয়োজন। তার দিকে না, কিন্তু তাকে বাদ দিয়ে অন্য দিকে। ঠিক আছে? এখন অনেক বললো দাদা আমি তার দিকে এগিয়ে যাই, সেটা তো ঠিক না, তাই তো? দেখো, ইট লিটিল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং, বলছে এতে কোনো লাভ নেই। LITTLE লিটিল, LITTLE লিটিল, আর LITTLE লিটিল। এই লিটিল মানে নেগেটিভ, লিটিল মানে সামান্য, লিটিল মানে সামান্যর থেকে বেশি, মনে থাকবে। তার মানে এখানে কি? এতে কোনো লাভ নেই, দ্যাট অ্যান আইডিয়াল কিং, একটা অলস রাজার জন্য। বাই দিস স্টিল হার্ট, প্রত্যেক ওয়ার্ডের মিনিং লিখে নিবে, এটা কিন্তু বোঝার কবিতা। বাই দিস স্টিল, স্টিল মানে শান্ত মনোরম, হার্ট মানে হচ্ছে অগ্নিকুণ্ড, তাই তো? চুল্লি, তাই তো? তাহলে একটা শান্ত অগ্নিকুণ্ডের পাশে একটা অলস রাজা বসে আছে, এটার কোনো লাভ নেই। অ্যামং দিস ব্যারেন ক্রাগস, ওই সমস্ত অনুর্বর, ব্যারেন মানে অনুর্বর বা বন্ধা, বন্ধা মানে যাদের বল মানে সন্তান হয় না, কিন্তু এখানে তো সন্তান হয় না এটা বলা যাবে না। এই ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, মানে যেই জমিতে কোনো লাভ নেই বা যে জমি উর্বর নয়। আর ক্রাগস মানে হচ্ছে রুক্ষ পাহাড় বা খাড়া পাহাড়। বলছে ওই রুক্ষ বা খাড়া পাহাড়ের মধ্যে ওখানে বসে একটা অলস রাজার কোনো লাভ নেই, একটা মনোরম বা শান্ত অগ্নিকুণ্ডের পাশে। আচ্ছা, এমন পাহাড়ের মধ্যে কেন বলেছে জানিস? আমরা ম্যাকবেথ পড়েছিলাম, মনে আছে? আচ্ছা, ম্যাকবেথ রাজা, তো রাজার বাড়ি কোথায় ছিল বলতো? পাহাড়ে ছিল না? পাহাড়ের চূড়ায় ছিল তো। রাজাদের বাড়ি মূলত কোথায় হয়? পাহাড়ের চূড়ায়। এবার বল, যদি এটা না বুঝতে পারিস, বাহুবলী সিনেমা দেখেছিস? ভল্লাল দেব, হ্যাঁ, সে লিমডা এরকম বলে না? হ্যাঁ, সে ভল্লালটা দেখেছিস তো? ওই যে ভল্লাল দেবের বাড়ি করে, ভল্লাল দেব ওই ওই যে পাহাড়ের মাঝে ছিল তো বাড়ি, ওই সমুদ্র বয়ে বয়ে সে উঠে উঠে যেত। রাজাদের বাড়ি সমুদ্র হয়, তাই বুঝছো? ওই পাহাড়ের মধ্যেই রাজাদের বাড়ি, পাহাড়ের ওপরে হয়। ওই পাহাড়ের মধ্যে অলস রাজার কোনো লাভ নেই, এই একটা মনোরম বা শান্ত অগ্নিকুণ্ডের পাশে বসে। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, সে মিশে যাচ্ছে তার একটা বৃদ্ধ বউয়ের সঙ্গে, তার আর ভালো লাগছে না, বউটার বয়স হয়ে গেছে।
অনেক দিন পরে বাড়ি এসছে, 10 বছর যুদ্ধ করেছে, 10 বছর যুদ্ধ ছেড়েছে, এসে দেখেছে বউ ইয়ং, 20 বছর পর থেকে বউ বুড়ো, সে বোর আর ভালো লাগছে না। ও বলছে এই বোর সাথে পাশে বসে আমরা আর ভালো লাগছে না। আই মেট মেট মানে হচ্ছে বিচার বিবেচনা করে সঠিক রায় দান করা। লিখে নাও, বিচার বিবেচনা করে সঠিক রায় দান করে। অ্যান্ড ডোল, ওই ডোল মানে একটা গান আছে না, ডোল আরে ডোল, ওইটা না কিন্তু, হ্যাঁ, এই ডোল মানে হচ্ছে বিতরণ করা। কি করা? বিতরণ করা, ডিস্ট্রিবিউট করা। মেট মানে হচ্ছে বিচার বিবেচনা করে সঠিক রায় দান করা, এবং ডোল মানে হচ্ছে বিতরণ করা। কি বিতরণ করে? তার কারুর শাস্তি বিতরণ করে, কারুর পুরস্কার বিতরণ করে, মানে যার যেটা দরকার সে সেটা বিতরণ করে। কাদের মধ্যে? আচ্ছা আগে দেখি, আনইকুয়াল লস, ওই এই আস্তে আস্তে, আনইকুয়াল লস ওই অসম আইনের মাধ্যমে, আনটু দ্য স্যাভেজ রেজ, এই স্যাভেজ মানে হচ্ছে বর্বর, রেস মানে হচ্ছে জাতি, এই বর্বর জাতি। আচ্ছা এই যে জাতিকে বর্বর কেন বলেছে তার পরের লাইনে আছে, কেন বলেছে বর্বর? দ্যাট হোয়াট, এই বর্বর জাতিগুলো, হোয়াট মানে মজুত করে রাখা, লিখে নেবে কিন্তু, হোয়াট মানে মজুত করে রাখে, অ্যান্ড স্লিপ এবং ঘুমায়, অ্যান্ড ফিড এবং খাই বা খাওয়ায়, অ্যান্ড নো নট মি, এবং আমায় বাবু চেনে না, আমায় চেনে না এরা। বলছে এই বর্বর জাতি, তাদের কাজ হচ্ছে জমিয়ে রাখা, তাদের কাজ গেলা, তাদের কাজ ঘুমোনো, এবং এরা আমার চেনে না। আচ্ছা রাজাকে চিনবেন এরম জীবনে হয়েছে? আমি রাজা, আমার চিনবি না, হয় তবু কেন বলেছে বলতো এই কথাটা? আচ্ছা রাজার কাজ কি? যুদ্ধ করা। এই রাজার কাজ কি? নতুন জিনিসকে জানা। এই যে নতুন জিনিস জানা, রাজার একটা ইচ্ছা, এই ইচ্ছাটা ওরা জানে না, তাই বলছে এরা আমায় চেনে না, আমি আরো কি জানতে চাই, আমি আরো কি পেতে চাই, আমার জ্ঞান বাড়ানোটা যে দরকার, এরা বাবু আমায় জানে না, তাই ওদের বর্বর বলেছে, রেগে গিয়েছে ওদের উপরে। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি যাত্রা থেকে আরাম নিতে পারবো না, রেস্ট করতে পারবো না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, আমি আমার জীবনের শেষটুকু পর্যন্ত পান করব। LWS লিজ মানে, লেস মানে হচ্ছে তলানিতে, এই তলানি বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে তাদের, না জীবনের শেষ বিন্দু তো অবশ্যই, কিন্তু এখানে বলা হয়েছে ওয়াইন গ্লাস, মদের গ্লাসের শেষ বিন্দুটুকু সে পান করে নেবে, মানে তার জীবনের রসটাকে সে পরিপূর্ণ উপভোগ করবে, সে একদম আরাম করতে পছন্দ করবে না। এইটুকু বোঝা গেল? বোঝাতে পারলাম? অল টাইম, সব সময়, আই হ্যাভ এনজয়েড, মাথায় কমা আছে মানে ই পাস্ট ফর্ম, হ্যাঁ এটা আর্কাইভ। আই হ্যাভ এনজয়েড, আমি আনন্দ করেছি, গ্রেটলি ভীষণভাবে, হ্যাভ সাফার্ড গ্রেটলি, আবার ভুগেওছে ভীষণভাবে, বোথ দুটোই, উইথ দোজ দ্যাট লাভড মি, দুটোই হয়েছে তাদের সাথে যারা আমায় ভালোবাসতো, অ্যান্ড অ্যালোন, এবং একা একাও আমি ভুগেছি, মানে আমি সঙ্গীদের সাথে আনন্দ উপভোগ করেছি, সঙ্গীদের সাথে কষ্ট উপভোগ করেছি, আবার যখন আমি একা ছিলাম তখনও আমি এইগুলো উপভোগ করেছি। অন শোর, তীরে, অ্যান্ড ওয়েন থ্রু স্কাডিং ড্রিপস দ্য রেইনি হায়াডিস, এই স্কাডিং মানে হচ্ছে দ্রুত বেগে আসে, স্কাডিং মানে কি রে? দ্রুত বেগে আসা, আর ড্রিপস মানে হচ্ছে মেঘের দল। বলছে যখন, হ্যাঁ তীর, যখন মেঘের দল দ্রুত বেগে আসে, দ্য রেইনি হায়াডিস, হায়াডিসের তলায় দাগ দিবি নক্ষত্রপুঞ্জ অর্থাৎ বৃষ্টি দেবতা, নক্ষত্রপুঞ্জ অর্থাৎ বৃষ্টি দেবতা। বলছে ওই মেঘের, ওই দ্রুত মেঘের মধ্য দিয়ে যখন বৃষ্টি দেবতা বৃষ্টিকে ডেকে আনে, ওই নক্ষত্রপুঞ্জ দেখে যখন বোঝা যায় বৃষ্টি আসবে, থ্রু ভেক্সড দ্য ডিম সি, তখন এইটি, এই যে ভেক্সড, VEXT, ভেক্সড মানে উত্তাল করে দেওয়া, একদম শেষ করে দেওয়া, উত্তাল, পাগল করে দেওয়া, উত্তাল করে দেয় দ্য ডিম সি, শান্ত সমুদ্রটাকে। আই অ্যাম বিকাম এ নেম, আমি একটা নাম করেছি, কোথায়? ফর অলওয়েজ রোমিং, কেন নাম করেছি? ফর অলওয়েজ রোমিং উইথ দ্য হাংরি হার্ট, ঘুরে বেড়ানোর জন্য এই ক্ষুধার্ত হৃদয়টাকে নিয়ে। মাছ হ্যাভ আই সিন, আমি দেখেছি অনেক কিছু, অ্যান্ড নোন, জেনেছি, সিটিজ অফ মেন, ওই মানুষের তৈরি শহরটাকে, অ্যান্ড ম্যানার্স, তাদের ব্যবহারটাকে, ক্লাইমেট, আবহাওয়া জেনেছি,
কাউন্সিল তাদের পরিষদ জেনেছি, অ্যান্ড গভর্নমেন্টস এবং তাদের সরকারকে জেনেছি। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল, এবং যুদ্ধের পরম আনন্দ পান করেছি, যুদ্ধের পরম মাইসেলফ নট লিস্ট, তবুও আমাকে কেউ তুচ্ছ মনে করেনি, বাট অনার্ড অফ দেম অল, সবাই আমাকে সম্মান দিয়েছে। আচ্ছা দাঁড়া, সবাই আমাকে সম্মান দিয়েছে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল, আমি যুদ্ধের শেষ বিন্দু পর্যন্ত বা আমি যুদ্ধের আনন্দটুকুও পান করব উইথ মাই পিয়ার্স, আমাদের সহকর্মীর সঙ্গে। এই পিয়ার্স মানে হচ্ছে সহকর্মী বা সহযোদ্ধা, এখানে নাবিকদের কথা বলা হয়েছে। লিখেছিস? এটুকু অসুবিধা আছে? বুঝতে পারছিস না এমন কেউ আছিস? চল তারপরে কি বলছে, ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, অনেক দূরে ওই ট্রয়ের একটা যুদ্ধক্ষেত্র। এই রিঙ্গিং প্লেন, প্লেন মানে একটা ভূমি, ক্ষেত্র, আর রিঙ্গিং মানে আওয়াজ হয়, কি হয়? আওয়াজ। রিঙ্গিং মানে কি গান হবে ওখানে? যুদ্ধক্ষেত্র, যুদ্ধের ঘটনা, তাহলে গোলা পড়বে, গুলি ছুটবে, মারপিট হবে, আওয়াজ হবে, ওই জন্য রিঙ্গিং বলেছে। বলছে অনেক দূরে ওই যুদ্ধক্ষেত্রে, কোথায়? ট্রয়ের। আই এম এ পার্ট অফ অল দ্যাট, আমি সমস্ত কিছুরই একটা অংশ ছিলাম। আই হ্যাভ মেট, আমি সাক্ষাৎ করেছিলাম। আমি সমস্ত কিছু বা আমি এই সমস্ত কিছুর একটা সাক্ষাৎ দর্শক ছিলাম। ইয়েট, তবুও অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ হোয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেল ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, তবুও এই অভিজ্ঞতাগুলো একটা আর্চ, ARCH, আর্চ মানে হচ্ছে গোলাকার দরজা। আর্চ মানে কি রে? গোলাকার দরজা, যার মধ্য দিয়ে, হোয়ার থ্রু, যার মধ্য দিয়ে গ্লিমস, উজ্জ্বল ভাবে ঝিলিক মারছে। কি ঝিলিক মারছে? দ্যাট আনট্রাভেল ওয়ার্ল্ড, না ঘোরা পৃথিবীগুলো, হুজ মার্জিন, যার সীমারেখা, ফেডস, মলিন হয়ে গিয়েছে, ফরএভার, চিরদিনের জন্য, অ্যান্ড ফরএভার, চিরদিনের জন্য, হোয়েন আই মুভ, যখন আমি অগ্রসর হই। মানে আমি যখনই যাই, আমি তত যেন জ্ঞান অর্জন করতে ভালোবাসি, আমার কাছে যেন কোনো সীমারেখা নেই বেড়ানো। আমি যখন এতটা আমি ঘুরেছি, তবুও যখন আমি দরজার সামনে যাচ্ছি, আমার দেখে মনে হচ্ছে যে আমার আরো অনেক জানার আছে, আমার আরো ডাকছে, যে কটা পৃথিবীতে আমি ঘুরিনি, যে কটা জায়গায় আমি ঘুরিনি, ওই মানুষগুলো আমাকে এখনো ডেকে বেড়াচ্ছে, আমি যেন ওই সব জায়গায় ঘুরতে যাই। এইটুকু হয়েছে। আচ্ছা, গোলাকার দরজা, ঠিক আছে। হাউ ডাল ইট ইজ টু পজ, কতই বোকা এটাকে থামানো। বলছে এটা যে আমি থামিয়ে দেব। আচ্ছা এটাকে, এই যে হাউ ডাল ইট ইজ পজ, এই আগের যেটুকু আমরা পড়েছি, আচ্ছা এইটুকু আমাদের অতীতের কথা বলেছে না? এই যে অতীতের কথা বলছে, এবার বর্তমানের কথা বলছে। বর্তমানের কথা কি বলছে? হাউ ডাল ইট ইজ টু পজ, যে কতই বোকা যদি আমি এটাকে থামাই। টু মেক অ্যান এন্ড, এটাকে যদি আমি শেষ করে দেই। টু রাস্ট আনবার্নিশড, যদি মরচে পড়ে যায় পালিশ না করতে করতে। আচ্ছা পালিশ না করতে করতে কেন বলেছে? ওই যে 20 বছর পরে বাড়ি এসে বউর সঙ্গে বসে আছে, আগুনের পাশে বসে আছে, বউর সঙ্গে আর ভালো লাগছে না, সে আর নতুন জ্ঞান অর্জন করছে না, বেরোচ্ছে না, এর জন্য বলছে এটা পালিশ না করে করে আমি যেন একে মরচে ধরিয়ে ফেলেছি। নট টু শাইন ইন ইউজ, ব্যবহার না করে করে এর চকচকেটা হারিয়ে ফেলেছি। অ্যাজ দো, যেন, টু বি ব্রেথ ওয়ার লাইফ, এই যেন নিঃশ্বাস নেওয়াটাই এদের জীবন। এই যে এদের জীবন বলতে কাদের কথা বলা হয়েছে বলতো? একটা জায়গা আছে ইথাকা, কি জায়গার নাম? ইথাকা। ইথাকা হচ্ছে ওই রাজার বাড়ি। কার বাড়ি? ইউলিসিসের বাড়ি, এটা আমার বলা হয়নি। ইথাকার বাড়ি, ইথাকাতে ও এসে বলছে এদের শালা যেন মানে শ্বাস নেওয়াটাই জীবন, এদের এই শ্বাস নিচ্ছে, এতে এদের শান্তি। লাইফ পিল্ড অন লাইফ, যে জীবনের ওপরে জীবন চাপিয়ে দিলেও ওয়ে আর অল টু লিটিল, আমার কাছে না খুব ছোট মনে হবে। বলছে আমার কাছে যে যদি তুমি আরো একটা জীবন দাও, তার উপরে আবার জীবন দাও, তার উপরে আবার জীবন দাও, আমার কাছে জীবনটা খুব একটা ক্ষুদ্র, অফ ওয়ান টু মি। আর শালা আমি তো একটাই জীবন পেয়েছি, আমি তো, আমার এত জীবন দিলেও আমার কাছে জীবন যেন নগণ্য। আর আমি কটা জীবন পেয়েছি? একটাই জীবন পেয়েছি, লিটল রিমেইন, যেটা আমার সামান্যটুকু বেঁচে আছে।
কেন এই কথা বলেছে বলতো বাবা? কারণ ওই মানুষ বৃদ্ধ হয়ে গেছে, আর বেশি দিন হয়তো বাঁচবে না। বাট এভরি আওয়ার ইজ সেভ, কিন্তু আমার প্রতি ঘন্টা বাঁচাতে হবে, কিন্তু আমার প্রতি ঘন্টা বাঁচাতে হবে। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, ওই চির নিস্তব্ধতা থেকে, ওই চির নিস্তব্ধতা বলতে ওই মৃত্যু থেকে, তার যে মৃত্যু সান্নিকটে আছে, ওর মৃত্যু যে সামনে, বয়স হয়ে যাচ্ছে, বুঝতে পারছে যে প্রতি ঘন্টা বাঁচাতে হবে আমার। সামথিং মোর, আরো অনেক কিছু। এ ব্রিঙ্গার অফ নিউ থিং, একটা নতুন কিছুর বাহক হতে হবে। অ্যান্ড ভাইল, এবং জঘন্য, ইট ওয়ার, আমার কাছে বা আমার কাছে এটা ভীষণ জঘন্য ছিল। ফর সাম থ্রি সানস, এই সানস মানে সূর্য নয়, দেখ বানানটা আছে এস ইউ এন এস, আচ্ছা সানের পরে এস বসে? তাহলে সায়েন্স বলেছে মানে এটা বছর, এটা ইয়ার। এই যে মাত্র 3 বছর, এই 3 বছর এখানে বসে কাটানো, মানে উনি ভাবছেন উনি আর 3 বছর বাঁচবেন। ক বছর বাঁচবেন? এই যে 3 বছর বসে থাকা আমার কাছে একটা জঘন্য কাজ হবে। টু স্টোর, সঞ্চিত করে রাখা, অ্যান্ড হোয়াট মাইসেলফ, এবং জমিয়ে রাখা আমার নিজেকে বা আমার নিজেকে জমানোটাকে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট, এবং এই ধূসর আত্মা। এই ধূসর আত্মা বলতে কি বলেছে বলতো? ধূসর মানে একটা কালার, যে কালার দিয়ে তোমাকে বোঝানো হয়। ওখানে দাঁড়ে, 1 মিনিট দাঁড়ে, একটু দাঁড়া। যে কালার দিয়ে তোমাকে বোঝানো হয় তোমার বয়স হয়ে গিয়েছে। ধূসর একটা কালার, যে কালার দিয়ে রাজার বৃদ্ধ ভাবটাকে প্রকাশ করেছে। তার ওই বৃদ্ধ আত্মা ইয়ার্নিং, আকাঙ্ক্ষা অনুভব করছে, ইন ডিজায়ার, তীব্র ইচ্ছা ভাবে, টু ফলো নলেজ, কি ইচ্ছা? যে জ্ঞান অর্জন করতে পারে, জ্ঞানকে ফলো করতে পারে। লাইক এ সিঙ্কিং স্টার, খসে পড়া তারার মতো। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, যেটা একটা মানব জাতি কল্পনা করতে পারবে না, ওর বাইরে গিয়ে ও সঞ্চয় করবে। কি সঞ্চয়? তার জ্ঞান সঞ্চয়। এই পর্যন্ত থাকবে না আর দেব? কবিতা ভালো লেগেছে? আচ্ছা বুঝতে পেরেছিস? মাথায় ঢুকেছে? এখান থেকে এমসিকিউ আসলে পারবি তো? কোনো অসুবিধা নেই। কঠিন কবিতা সোজাভাবে বোঝানোর দায়িত্ব আমার, না পারলে আবার বলবি। আমি বলেছি কবার জিজ্ঞাসা করবি আমাকে? 100 বার জিজ্ঞাসা করবি। কবার বলবো? একবার, একবারই বলবো। 100 বার বলার কোনো বাবেরও ক্ষমতা নেই। এইটুকু, এই কবিতা একবার দেখে নে। আজকের এইটুকুই পড়ানো থাকবে।